আমার বউ যখন একের পর এক কন্যা সন্তানে জন্ম দিতে লাগল, তখন আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল। আমি দিনরাত অশান্তিতে ভুগতাম। মেয়েদের দেখলেই আমার মনটা অস্থির হয়ে উঠত। একদিন আমি একটা পরিকল্পনা করে 5 মেয়েকে বললাম, তোরা রেডি হয়ে নে, আমরা শহরে মেলায় যাব। মেয়েরা রেডি হলে আমি তাদের শহরের মেলায় নিয়ে গেলাম। মেলায় পৌঁছে আমি 5 মেয়েকে একা ফেলে রেখে চুপচাপ বাড়ি ফিরে এলাম। কিন্তু বাড়িতে এসে আমি এটা দেখে স্তব্ধ হয়ে গেলাম যে পুরো বাড়ি এলোমেলো পড়ে আছে, আর আমার বউও নিখোঁজ। পরে জানলাম আমার বউ পাড়ার লোকেদের এটা বলে গেছে যে, যদি তুমি বাজার না আনো তাহলে সংসার চলবে কিভাবে? মেয়েগুলো তো শুধু আমার নয়, তোমারও। বউয়ের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, আমি তো ছেলে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার সংসার মেয়েতে ভরিয়ে দিলে। কোথা থেকে আনবো এত বাজার? আমার কাছে কোনো টাকা নেই যে তোমাদের পেছনে খরচ করব। ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও, আমি আর কিছুই আনতে পারবো না এই বাড়িতে। আমার কথা শুনে আমার বউ একদৃষ্টে তাকিয়ে থেকে ধীর গলায় বলল, একদিন মেয়েদের প্রতি এই ব্যবহারের জন্য তুমি কাঁদবে। আমি যদি একটা সুযোগ পাই তাহলে মেয়েদের নিয়ে এত দূরে চলে যাব যে তুমি যেন আমাদের কখনো খুঁজে না পাও। এই কথা বলে সে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এখন আর আমার বাড়িতে ভালো লাগতো না, তাই বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতাম। কারণ বাড়িতে এলেই শুনতে হতো, মেয়ের এটা দরকার, খাবার ফুরিয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। আমি একা মানুষ, এত কিছু কিভাবে সামলাতে পারতাম? আমার তেমন কোনো বন্ধুও ছিল না যার সঙ্গে মনের কথা ভাগ করে নিতে পারতাম। আমি এতটাই দুশ্চিন্তায় ডুবে গিয়েছিলাম যে একা থাকতেই ভালো লাগত। একদিন সকালে কারখানায় যাওয়ার সময় বউকে বললাম, আমি আর বাজার আনতে পারবো না। কিন্তু ভিতর ভিতর জানতাম এটা আমার দায়িত্ব এবং আমাকে তা পালন করতেই হবে। কারখানায় গিয়েও মনে শান্তি পাচ্ছিলাম না। কেন জানি বইয়ের চোখের জল আমাকে খুব কষ্ট দিচ্ছিল। আমার নিজের ওপরই রাগ হচ্ছিল, আর ভাবছিলাম কেন আমি এমন ব্যবহার করলাম, কেন ওকে এত কষ্ট দিলাম। এই ভাবনাই মনের ভেতরে সারা দিন ঘুরপাক খাচ্ছিল। তারপরেও নিজেকে শক্ত করে সারা দিন কাজ করলাম। রাতে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে সবকিছু কিনে বাড়ি ফিরলাম। কিন্তু বাড়ি পৌঁছে দরজায় তালা ঝুলতে দেখে আমি চিন্তায় পড়ে গেলাম যে এই সময় ওরা কোথায় যেতে পারে। আমি বাজার নিয়ে এসেছি, কিন্তু বাড়িতে কাউকে না দেখে আমার খুব রাগ হচ্ছিল। আমি কিছু করতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ আমার ছোট মেয়ের ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আমি চমকে উঠলাম। পিছন ফিরে দেখি আমার স্ত্রী আর 5 মেয়ে এগিয়ে আসছে। আমি রাগী চোখে দাঁড়িয়ে আছি দেখে আমার বউ যেন ভয় পেয়ে গেল। আমি কঠিন স্বরে তাকে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে তোমরা? সে ভয় ভয় বলল, কোথাও যাইনি, মেয়েদের ভালো লাগছিল না, তাই ওদের একটু পার্কে নিয়ে গেছিলাম। এ কথা বলতে বলতে সে দরজার তালা খুলে দিল। তবে আমি তার দিকে তাকিয়ে রইলাম, কেননা আমার মনে হচ্ছে সে যেন কিছু লুকোচ্ছে। আমি রান্নাঘরে বাজার রাখতে রাখতে বললাম, তাড়াতাড়ি রান্না চাপাও, খুব খিদে পেয়েছে। আমার কথা শুনে বউ আমার দিকে হতবাক চোখে তাকিয়ে বলল, তুমি বাজার আনলে যে? তুমি তো বলেছিলে তুমি বাজার আনবে না। আমি রাগী চোখে তার দিকে তাকালে সে সাথে সাথে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পরে আমি মেয়েদের সঙ্গে চুপচাপ খেতে বসে পড়লাম। কিন্তু খাওয়ার সময় ওদের দিকে তাকালে আমার বুকটা ভার হয়ে যাচ্ছিল। এদের সবাইকে এক এক করে এই বাড়ি থেকে বিদায় দিতে হবে, এই ভাবনাটাই আমাকে রাতে ঘুমোতে দিচ্ছিল না। খাওয়া দাওয়ার পরে আমি নিজের ঘরে চলে গেলাম, কিন্তু তখনও আমার মনে হচ্ছিল যে ওরা পার্কে যায়নি। তাহলে কোথায় গিয়েছিল ওরা? আমি এই প্রশ্ন করতেই আমার স্ত্রী যেন চিন্তায় পড়ে গেল এবং তাড়াহুড়ো করে বলল, তোমার কি হয়েছে? কেন সেই এক কথার পেছনে পড়ে আছো? তোমাকে ধন্যবাদ যে তুমি বাজার নিয়ে এসেছ, কিন্তু এর মানে এই নয় যে তুমি অহেতুক সন্দেহ করতে থাকবে। সত্যি তুমি অনেক বদলে গেছ। এসব বলে সে চলে গেল, আর আমি চুপচাপ তার পিঠের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থেকে গেলাম। ওর এসব অদ্ভুত কথাবার্তা আর ওর বাড়িতে না থাকা, না জানি কেন এসব কিছু আমার মনে সন্দেহ জাগাচ্ছিল। আমি বারবার এই ভাবনাটা দূর করার চেষ্টা করছিলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি যেন আমাকে পেয়ে বসেছিল। সারা রাত এই দোলাচলেই কেটে গেল। পরদিন সকাল 8টায় আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। বাইরে এসে দেখি আমার বড় মেয়ে সব বোনদের চুল বেঁধে দিচ্ছে, আর সবাই স্কুলের ইউনিফর্ম পরে তৈরি হচ্ছে। আমি চারপাশে একবার তাকালাম, তারপরে চেয়ারের উপরে বসে পড়লাম।
কিছুক্ষণ পরে বড় মেয়ে আমার পাশে নাস্তা রেখে লাজুক গলায় বলল, বাবা, আমার একটা বই লাগবে। ম্যাডাম 1 মাস ধরে আনতে বলছেন। আজ না নিয়ে গেলে আমাকে প্রিন্সিপালের অফিসে পাঠিয়ে দেবেন। সেখানে যেতে আমার খুব লজ্জা করে, কেননা তিনি 2 দিন ধরে আমাকে রোদে দাঁড় করিয়ে রাখছেন। তাই যদি কিছু টাকা দিতে। ওর কথা শেষ করার আগেই না জানি কেন আমি হঠাৎ প্রচণ্ড রেগে গেলাম, আর সামনে রাখা নাস্তা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, সারাক্ষণ বকবক করতে থাকিস, কখনো এটা চাই তো কখনো ওটা। কে বলেছে তোদের স্কুলে যেতে? সারাক্ষণ মাথা খারাপ করতে থাকে, জীবনটাই বিষময় করে তুলেছে। আমি একটা মানুষ, কত কিছু করব। এই কথা বলতে বলতে আমি উঠে দাঁড়ালাম আর ওর অনুভূতির কোনো তোয়াক্কা না করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি জানতাম না যে মেয়েদের আমি বোঝা মনে করি তারাই আসলে আমার জীবনের আশীর্বাদ। ওদের সাথে আমার ভালো ব্যবহার করা উচিত, কিন্তু বলা হয় না। মাঝে মাঝে মানুষের মন অন্ধকারের দিকে ঝুঁকে পড়ে। আমার অবস্থা তেমনই হয়ে গিয়েছিল। আমি জানতাম না সে বইটা কিভাবে সংগ্রহ করেছিল, কিন্তু আমি এটা জানতাম যে আমি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন আমি আর ওদের সহ্য করতে পারছিলাম না, তাই আমি ঠিক করে ফেললাম যে আমি আর কোনো অবস্থাতেই ওদের সঙ্গে থাকব না। ফ্যাক্টরিতে বসে বসে নিজের মন থেকে সমস্ত স্মৃতি মুছে ফেললাম, যদিও আমি জানতাম এই সিদ্ধান্ত আমার জীবনে এমন একটা দাগ ফেলবে যার কারণে আমি সারা জীবন নিজের দিকে তাকাতেও পারব না। কিন্তু তারপরেও মনে হচ্ছিল এখন এই কঠিন সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার সহকর্মী রমেশকে সব কথা বলি, কেননা ও খুব ভালো মানুষ। কিন্তু আবার সঙ্গে সঙ্গে ভাবলাম, আমি যদি আমার মনের কথা বলি আর যেটা করতে চলেছি সেটা জানাই, তাহলে হয়তো সে সবার কাছে ফাঁস করে দেবে, আর আমি সমাজে মুখ দেখাতে পারব না। তাই সিদ্ধান্ত নিলাম চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। পুরো দিনটা এভাবেই কেটে গেল। রাতে যখন বাড়ি ফিরলাম, দেখি পুরো বাড়ি নিস্তব্ধ। আমি অবাক হয়ে গেলাম, কেননা আমি যখনই ফিরতাম তখন ছোট 3 মেয়ে উঠোনে খেলত আর বড় 2 মেয়ে স্কুলের কাজে ব্যস্ত থাকত। গোটা বাড়ি স্তব্ধ দেখে আমি চুপচাপ খাটে এসে বসে পড়লাম। ঠিক তখনই আমার বউ ঘর থেকে বাইরে এসে আমাকে দেখে বলল, একটু তো লজ্জা করো দীপক, তুমি তোমার বড় মেয়েকে এমনভাবে অপমান করেছ যে সে আত্মহত্যার চেষ্টা করেছিল। তুমি নিজের সন্তানের সঙ্গে এমন ব্যবহার কিভাবে করতে পারো? তার কথা শুনে আমি চমকে তার দিকে তাকালাম এবং অবিশ্বাসের স্বরে জিজ্ঞেস করলাম, এ কথার মানে কি? সে আমার চোখে চোখ রেখে যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল, আর আমি চমকে উঠে দৌড়ে ঘরের ভেতরে ছুটে গেলাম। বউ বলেছিল, আমার বেরিয়ে যাওয়ার পর আমাদের বড় মেয়ে একটা ছুরি নিয়ে নিজের হাতে চালিয়ে দিয়েছিল। তাকে এই অবস্থায় দেখে আমি তার হাতে ব্যান্ডেজ করি। এরপরে তাকে জিজ্ঞেস করলে সে বলে, বাবার কাছে আমি যখন বোঝা হয়ে উঠেছি তখন বেঁচে থাকার কোনো মানে থাকে না। এই কথা শুনে আমার আত্মা কেঁপে উঠল, আর আমি ঘরে গিয়ে দেখলাম মেয়ের হাতে ব্যান্ডেজ বাঁধা। আমি মেয়েকে দেখে বাইরে বেরিয়ে এলাম। এরপরে আমি কিছু বলার আগেই আমার বউ আমার সামনে এসে দাঁড়ালো এবং আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে সেই দিনও বলেছিলাম, আজও বলছি, তোমার এইসব আচরণ ঠিক করা উচিত। মেয়ে তো ঈশ্বরের আশীর্বাদ, তুমি তাদের শাস্তি হিসেবে দেখছ কেন? কেন এত কম বয়সে তাদের মন বিষিয়ে দিচ্ছ? মায়ের কাজ যেমন পুরো সংসার সামলানো, তেমনি বাবারও দায়িত্ব আছে, কিন্তু তুমি নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? ছেলে হোক বা মেয়ে, কোনো পার্থক্য পড়ে না। আমরা ভাগ্যবান যে ভগবান আমাদের সন্তান দিয়েছেন। কত মানুষ তো দিনের পর দিন সন্তান চেয়ে প্রার্থনা করছেন, কিন্তু আজও তাদের কোল ফাঁকা। তুমি মেয়েদের কাছে নিজেকে এমন অত্যাচারী প্রমাণ করছো কেন? তার কথা শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটা শব্দও মুখ দিয়ে বেরোল না। আমি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে নিজের ভিতরের ঝড়কে সামলানোর চেষ্টা করলাম, তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাব জানি না, কিন্তু এই মুহূর্ত বাড়ির পরিবেশ থেকে দূরে থাকতে চেয়েছিলাম, কেননা বাড়িতে থাকলে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। আমি একটা হোটেলে এসে নিঃশব্দে বসে পড়লাম। আমার বসা খুব বেশি সময় হয়নি, তখনই হঠাৎ 2জন লোক এসে আমার টেবিলে বসে পড়ল। আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাদের দিকে তাকালে তাদের একজন বলল, কোনো টেবিল ফাঁকা নেই, তাই আমরা কি এখানে বসতে পারি? আমি একটু দ্বিধা নিয়ে হ্যাঁ বললাম। তারা 2জন বসে নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়ল, আর আমি নিজের ভাবনায় ডুবে গেলাম। কিছুক্ষণ পর তাদের একজন আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল,
আপনি কি করেন? তখন আমার কারো সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু ভদ্রতার খাতিরে আমি নিজের নাম আর পেশা বললাম। তখন অন্যজন আমার দিকে তাকিয়ে হেসে বলল, বিয়ে হয়েছে নাকি এখনো যুবক? তারপর হালকা হাসি দিয়ে সে বলল, তোমাকে দেখে মনে তো হচ্ছে যে বিয়ে করেছ, কিন্তু নিজেকে এত ভালোভাবে মেনটেন করে রেখেছ যে যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে যেতে পারে। তার এই কথায় ওর সাথে অন্যজন জোরে হেসে উঠল। এরপরে সে অন্য কিছু বলার আগেই আমি বলে উঠলাম, হ্যাঁ, আমি বিবাহিত এবং আমার 5টি মেয়ে আছে। আমার কথা শুনে তারা দুজন অবাক হয়ে বলল, 5 মেয়ে? মানে 5টা পেট? না জানি কেন ওদের এই প্রশ্নটা আমার ভেতরে গিয়ে বিঁধে গেল। তবুও আমি উত্তর দিয়ে বললাম, হ্যাঁ। সেই লোকটা আমার দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো? আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই সে ধীর স্বরে বলল, আমারও 3টে মেয়ে হয়েছিল, কিন্তু আমি তো ছেলে চাইতাম, তাই শেষমেশ আমি বিরক্ত হয়ে তাদের 3জনকেই মেলাই ফেলে এসেছি। না জানি এখন তারা কোথায় আছে, কিন্তু আমি সন্তুষ্ট। আমি আবার বিয়ে করেছি এবং ভগবানের কৃপায় আমার 2টি ছেলে হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে ওদের কথা মনে পড়ে, কিন্তু এখন আমি শান্তিতে জীবন কাটাচ্ছি। আমি চাই তারা যেখানে থাকুক সুখে থাকুক। তার কথা শুনে আমি ধমকে উঠলাম এবং বললাম, মানে কি তোমার? তুমি তোমার মেয়েদের মেলায় ফেলে দিয়ে এসেছ? সে বলল, লোকজন অনেক সমালোচনা করে, কিন্তু আমার মতে প্রতিদিন বাড়িতে রেখে গঞ্জনা দেওয়ার চেয়ে 1000 গুণ ভালো হলো একবারে সব শেষ করে দেওয়া। যাই হোক, তুমি তো ভালোই ইনকাম করো, তাই তোমার এসব করার দরকার নেই। তুমি ওদের মানুষ করে একটা ভালো ভবিষ্যৎ দাও। তার কথা শুনে আমার মাথায় বিভিন্ন চিন্তা আসতে লাগলো, তাই আমি আর বেশি কিছু না বলে সেখান থেকে উঠে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। দুপুরে আমি যা ভেবেছিলাম তা এখন পরিষ্কার পরিকল্পনার রূপ নিয়েছে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার এই পরিকল্পনাকে বাস্তব করে তুলতেই হবে, যাতে আমার জীবনেও কিছুটা শান্তি আসে। আমি রাত 1টার দিকে বাড়ি ফিরলাম। অন্যান্য দিনের মতোই বাড়ি সম্পূর্ণ নিস্তব্ধতায় ডুবেছিল। আমার বউ ঘুমিয়েছিল। আমি ধীরে দরজা বন্ধ করলাম এবং নিঃশব্দে বিছানায় শুয়ে বউয়ের মুখের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে গেলাম। বারবার আমার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল যে এই সিদ্ধান্তটাকে ঠিক হবে? যদি এলাকার কারো কানে এই বিষয়ের খবর চলে যায়, তাহলে লোকজন আমার সম্পর্কে কি ভাববে? আমি খুব ভালো করেই জানতাম মেয়েদের ব্যাপারে সমাজ কতটা কঠোর, কিন্তু আমার মন কোনো কিছুই মানতে চাইছিল না। পরদিন সকালে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। রবিবারের দিন হওয়ায় মেয়েদেরও স্কুল ছিল না। আমাকে বাইরে বেরোতে দেখে ওরা 5জনই নিজেদের ঘরে যেতে চাইছিল। ঠিক তখনই আমি আমার বড় মেয়েটিকে ইশারায় কাছে ডাকলাম। সে ভয়ে ভয়ে চুপচাপ আমার পাশে এসে দাঁড়ালে আমি ওর মাথায় হাত রেখে জিজ্ঞেস করলাম, এত মন খারাপ কেন মা? আমার এই কথার পরেই সে হঠাৎ আমার বুকের সঙ্গে লেপ্টে জোরে কেঁদে ফেলল এবং বলল, জানো বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তোমার কোনো কঠোর কথা শুনলে আমি খুব দুঃখ পাই, আর আমার মনে হয় আমি বুঝি তোমার কাছে একটা বোঝা। তার কথা শুনে আমার বুকটা ভরে গেল আর চোখ ভিজে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো সব কটা মেয়েকে দূরে পাঠিয়ে দিই, শুধু বড় মেয়েটাকে নিজের কাছে রাখি। যাই হোক, আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করলাম আর ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, আমি জানি আমার মেয়েরা আমাকে খুব ভালোবাসে। যাই হোক, আমি তোদের 5জনকে আজকে মেলায় ঘুরতে নিয়ে যাব, তাই তোরা সবাই সন্ধ্যার মধ্যে রেডি হয়ে থাকবি, দেরি করবি না। আমার কথা শুনে বড় মেয়ে আনন্দে লাফিয়ে বলল, সত্যি বাবা, তুমি আমাদের নিয়ে যাবে? আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই ও চেঁচিয়ে উঠে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল এবং দৌড়ে ঘরে গিয়ে বাকি বোনেদের খবর দিল। আমি চুপচাপ বসেছিলাম। হঠাৎ আমার বউ এসে পাশে বসে বলল, কোথায় নিয়ে যাচ্ছ মেয়েগুলোকে? আমি চোখ সরিয়ে বললাম, মেলায় ঘুরতে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরে আসব। সে আমার চোখে চোখ রেখে বলল, আমাকেও নিয়ে চলো, আমরা সবাই মিলে আনন্দ করব। তার কথা শুনে আমি তাড়াতাড়ি করে বললাম, না না, তুমি বাড়িতে থেকে রান্না টান্না করে নাও, আমরা ফিরে এসে তারপরে আবার একসঙ্গে যাব। এখন তো শুধু ওদের মন ভালো করার জন্য নিয়ে যাচ্ছি। আমার কথা শুনে সে আমার কাঁধে হাত রেখে বলল, তোমার মেয়েরা তোমাকে খুব সম্মান করে আর ভালোবাসে, তাই কখনোই ওদের চোখে নিজের সম্মান নষ্ট করো না। তুমি হয়তো জানো না মেয়েদের কাছে বাবার গুরুত্ব কি। মেয়েরা তাদের বাবাকে রাজা ভাবে, তাই তোমায় ওদের জন্য রাজা হয়ে উঠতে হবে। আমি একদম শান্ত, চুপচাপ বসে তার কথা শুনছিলাম। একটু পরে সে ধীরে ধীরে উঠে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই আমার 5 মেয়ে সেজে গুজে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি ওদের নিয়ে সরাসরি মেলার দিকে রওনা হয়ে গেলাম। মনের ভিতরে
এক অদ্ভুত টানাপোড়ন চলছিল। বারবার মন আমাকে বলছিল, এটা করো না, ওরা নিষ্পাপ, ওদের কি দোষ? মেয়েরা বোঝা নয়, ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু তখন আমার মন মস্তিষ্কে শুধুই ছেলেমেয়ের পার্থক্য ঘুরছিল, এর বাইরে কিছু ভাবতেই পারছিলাম না। আমরা সবাই একসঙ্গে মেলায় ঢুকে পড়লাম। আমার ছোট মেয়েটি আমার হাত শক্ত করে ধরে আমাকে দেখিয়ে বলল, বাবা, আমরা বড় দোলনায় চড়ব। আমি মাথা নেড়ে হ্যাঁ বলেলে সে আরও বলল, আমি আইসক্রিম খাব। ও এসব কথা বলছিল আর আমি ওর দিকে তাকিয়েছিলাম, কিন্তু মনটা অন্যখানে ছিল। ও তখন খুব খুশি ছিল, তাই অনেক কথা বলছিল, আজ যেন থামতেই চাইছিল না। বাকি মেয়েরা একটু বড়, তাই গম্ভীর হয়ে থাকত, কিন্তু এই ছোট মেয়েটা সবসময় আমার সঙ্গে কথা বলার অজুহাত খুঁজত। আর আজ যখন আমি নিজেই ওকে একটা সুযোগ দিয়েছি, তখনও থামতেই চাইছিল না। আমরা মেলার একদম মাঝখানে পৌঁছে গেলাম। আজ ছুটির কারণে অনেক পরিবারও এসেছিল, তাই অনেক ভিড় ছিল। বয়স্করা বাচ্চাদের হাত ধরে চলছিল যাতে কেউ হারিয়ে না যায়। আমি একবার চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম এবং ভগবানের নাম নিলাম। তারপর আমি আমার 5 মেয়েকে একটা বড় দোলনায় বসিয়ে দিলাম আর নিজে কাউন্টারের পাশে দাঁড়িয়ে রইলাম। ধীরে ধীরে আমি পেছনের দিকে পা বাড়াতে লাগলাম। ওরা 5 জন দোলনায় চড়ে আনন্দে মত্ত ছিল, আর আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে মেলার গেটের কাছে এলাম। রাস্তার মাঝামাঝি এসে গভীর শ্বাস নিলাম আর ভাবলাম, এখন বাড়ি গিয়ে নিশ্চিন্তে থাকতে পারব। কিন্তু আমি কি জানতাম ভগবান আমার জন্য কেমন খেলা সাজিয়ে রেখেছেন? দীর্ঘ পথ পেরিয়ে যখন আমি বাড়ি ফিরলাম, তখন দেখি পুরো বাড়ি অগোছালো। রান্নাঘরের বাসনপত্র বাইরে পড়ে আছে, আলমারির দরজা খোলা, কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমার বউয়ের কোনো চিহ্ন কোথাও নেই। কিছুক্ষণ পর পাড়ার 2 জন লোক বাড়িতে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, দাদা, খুবই দুঃখের বিষয়, ঈশ্বর আপনাকে শক্তি দিন। আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম এবং বললাম, এসব কি বলছেন আপনারা? এর মানে কি? তারা আমার দিকে তাকিয়ে বললেন, আপনার স্ত্রী পালিয়ে গেছে, তাই আমরা আপনাকে সহানুভূতি জানাতে এসেছি। সে একটা বড় গাড়িতে চেপে বেরিয়ে গেছে, আর যাওয়ার সময় আপনার সব জিনিসও সঙ্গে করে নিয়ে গেছে। আর শুধু তাই নয়, যাওয়ার সময় সে পুরো পাড়ায় চিৎকার করে করে বলে গেছে যে আপনি আপনার মেয়েদের বেচে দিয়েছেন, কিন্তু আমরা জানি আপনি এমন কাজ কোনো মতেই করবেন না। তাদের কথা শুনে আমি নির্বাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম। এরপরে আমি তাদেরকে বললাম, তোমাদের এসব কথার মানে কি? কে পালিয়ে গেছে? আর মেয়ে বিক্রি আবার কি? তোমরা কি পাগল হয়ে গেছ? আমার কথা শুনে তারা ধীরে ধীরে বিস্তারিত বলা শুরু করল। তারা বলল, আপনার বেরিয়ে যাবার কিছুক্ষণ পরেই 2 জন লোক এলো, আর আপনার স্ত্রী খুশি মনে তাদের সঙ্গে চলে গেল। এবং তিনি যাওয়ার সময় জোরে জোরে চিৎকার করে বলে গেলেন যে আপনি আপনার মেয়েদের বিক্রি করে দিয়েছেন। এই কারণেই তিনি আর আপনার সঙ্গে থাকবেন না। আমি সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়লাম। মনে হলো যেন পুরো আকাশ আমার মাথার উপরে ভেঙে পড়েছে। চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। মেয়েদের ওপর যতই রাগ থাকুক না কেন, আমি আমার বউকে খুব ভালোবাসতাম, কেননা আমি নিজের ইচ্ছা অনুযায়ী প্রেম করে বিয়ে করেছিলাম। সেদিন আমি খুব কাঁদলাম এবং ঈশ্বরের কাছে অনেক অভিযোগ করলাম। কিন্তু যখনই ঈশ্বরের কাছে অভিযোগ করতাম, তখন মনে একটাই প্রশ্ন আসত, যে আমি কি একজন ভালো বাবা ছিলাম? আমিও তো নিজের মেয়েদের মেলায় ফেলে চলে এসেছি, তাই হয়তো এটাই আমার শাস্তি। সময় দ্রুত কেটে যাচ্ছিল। 6 মাস পরে আমার আত্মীয়রা আমাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে শুরু করলেন। তাই ইচ্ছা না থাকলেও আমি বিয়ে করে ফেললাম। সময় দ্রুতগতিতে এগিয়ে চলতে লাগল, আর আমার মনে সন্তানের আকাঙ্ক্ষা তৈরি হতে লাগল। কিন্তু সন্তান পাওয়া এখন অসম্ভব হয়ে পড়েছে, কেননা আমি যাকে বিয়ে করেছি সে বন্ধা। সময় ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছিল। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে, আর মাস বছরে পরিণত হল। আমি আমার প্রথম স্ত্রী এবং মেয়েদের থেকে বিচ্ছিন্ন হয়েছি পুরো 15 বছর হয়ে গেছে। দ্বিতীয়বার যাকে বিয়ে করেছিলাম সে অত্যন্ত সহনশীল ও সংযমী একজন নারী। সে কখনো আমাকে কোনো বিষয়ে বিরক্ত করেনি, বরং সবসময় আমার পাশে থেকেছে। এখন সময়ের সাথে সাথে আমার শরীরে নানা রোগ দেখা দিল, আমার হার্টের অসুখও দেখা দিল। আজ আমি হাসপাতালে পরীক্ষা করাতে এসেছিলাম। আমার বউ কাউন্টারে ফি জমা দিচ্ছিল, আর আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার পা কেঁপে উঠল, আর আমি পড়ে যাচ্ছিলাম।
ঠিক তখনই কেউ আমাকে ধরে ফেলল। আমি ঘুরে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ বলতে যাচ্ছিলাম, কিন্তু আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে তাকিয়ে রইলাম, কেননা আমার সামনে যে দাঁড়িয়ে সে আর কেউ নয়, আমার বড় মেয়ে। তাকে ডাক্তারের সাদা কোট পরা অবস্থায় দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এরপরে আমি তার হাত ধরে কেঁদে ফেললাম আর বললাম, এইসব কি? তোমার মা আর বোনেরা কোথায়? সে আমাকে দেখেই পিছু হটতে লাগল, কিন্তু ততক্ষণে আমার শরীর আরও খারাপ হয়ে লাগছিল। আমার মাথা ঘুরতে লাগল আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান ফেলল, তখন আমি একটা ওয়ার্ডে শুয়েছিলাম। আমার মাথার পাশে আমার বড় মেয়ে দাঁড়িয়ে একজন নার্সকে নির্দেশ দিচ্ছিল। সে এখন একজন ডাক্তার, আর এটা আমার জন্য এক বিশাল চমক ছিল। আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরে বলল, দয়া করে শান্ত থাকুন, এইভাবে ভেঙে পড়বেন না, এতে আপনার শরীর আরও খারাপ হয়ে যাবে। আমি আপনাকে সবকিছুই বলবো। এরপরে সে যা বলল তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলল, এই সব কিছুই একটা পরিকল্পনার অংশ ছিল। আপনার মনে আছে তো, যেদিন আপনি বাড়ি থেকে বেরিয়ে একটা হোটেলে বসেছিলেন, সেদিন আপনার টেবিলে দুইজন লোক এসে বসেছিল? আমি সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, আমি কিভাবে সেটা ভুলতে পারি? সেই রাতেই তো আমার সর্বনাশের শুরু হয়। আমার মেয়ে বলতে লাগল, ওই দুজন আর কেউ নয়, মায়ের কাকাতো ভাই ছিল, মানে আমাদের মামা। এই পুরো পরিকল্পনাটা তারাই করেছিল। মেলায় পৌঁছানোর পর আপনি আমাদের ছেড়ে আসার সঙ্গে সঙ্গে তারা আমাদের সেখান থেকে নিয়ে দাদুর পুরনো বাড়িতে পৌঁছান। কিছুক্ষণ পরে মাও সেখানে চলে আসেন। তারপরে মা নানা রকম কাজ করে আমাদের মানুষ করেন। আমরা আজ যেটুকু সফল হয়েছি তার সবই তার কারণে হয়েছি। ছোট দুই বোন এখন কলেজে পড়ছে, আমি নিজে ডাক্তার হয়েছি, আর মাঝের দুই বোনের বিয়ে মা দিয়ে দিয়েছেন। মা আমারও বিয়ে দিতে চান, কিন্তু আমার মন রাজি হয় না, কেননা আমার স্বামীও যদি আপনার মতো কিছু করে বসে, তাহলে আমি বাঁচব কিভাবে? তার কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। এরপরে তার সামনে হাতজোড় করে কান্নায় ভেঙে পড়লাম। সে আমার বড় মেয়ে ছিল এবং আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, এবং সম্ভবত আমিও তার সবচেয়ে প্রিয় ছিলাম। সে কাঁদতে কাঁদতে বলল, আমার সামনে এভাবে হাতজোড় করবেন না, আমার খুব কষ্ট লাগছে। বাবারা মেয়েদের সামনে হাতজোড় করে না, আমি সবসময় আপনার সঙ্গে আছি। আপনার মেয়ে কখনো আপনাকে ছেড়ে যাবে না। মেয়েরা তাদের বাবার জন্য জীবনও দিয়ে দিতে পারে। সে আমার চিকিৎসা করিয়েছে, আমার যত্ন নিয়েছে, আর কখনো সেবা করা থেকে পিছিয়ে যায়নি। মেয়েদের মতো সহনশীল আর যত্নশীল কেউ হয় না। জীবন আমাকে এক কঠিন শিক্ষা দিয়েছে যে যদি আপনি কারো সঙ্গে অন্যায় করেন, তবে তার শাস্তি আপনি একদিন না একদিন ঠিকই পাবেন। যে জিনিসটির মূল্য আপনি দেবেন না, তা একদিন আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, আর আমার সঙ্গেও ঠিক সেটাই হয়েছে। তাই বন্ধুদের বলবো, পরিবার ও সন্তানদের মূল্য সময় থাকতে বুঝতে হয়। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে আমরা প্রায়শই অবহেলা করি। মেয়ে কোনো বোঝা নয়, তারা ঈশ্বরের আশীর্বাদ, তাই তাদের সম্মান করুন,